হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি নতুন গল্প নিয়ে। যদি আমার পড়া গল্প এবং গল্প পাঠ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার আজকের গল্প আশাপূর্ণা দেবীর ট্যাপা মদনা সিরিজ থেকে ষড়যন্ত্রের নায়ক। আসবাবপত্রগুলো অবশ্য দামি টামে কিছু নয়, তবে কোনো সংস্থার পক্ষে একটি ছোট অফিস ঘর হিসেবে মোটামুটি বেশ সাজানো গোছানো। এরকম ঘরে যা যা থাকা দরকার সবই আছে। দেখেই বোঝা যাচ্ছে প্রায় নতুনই। মাঝখানে টেবিল, দুদিকে দুখানা চেয়ার মুখোমুখি। দেওয়ালের ধারে খান ৩-৪ অর্ডিনারি হালকা কাঠের চেয়ার। ঘরের বাইরের দরজার গায়ে লাগানো নেম প্লেট, সেও মোটামুটি। কালোর ওপর সাদা অক্ষরে ইংরেজিতে লেখা প্রো এম কে পাল, প্রো টি সি দাস। দুটো নামেরই পাশে আরও কয়েকটি করে ইংরেজি অক্ষর বসানো, কমা দিয়ে বিভক্ত। দেখে বোঝা যাচ্ছে ওই লেজুরগুলো এই দুই ব্যক্তির গুণের পরিচয় বহন করছে। তবে কি কি গুণ বা কোন জাতীয় গুণ তা বোঝা যাচ্ছে না। তবে দেখে সমীও আসতে বাধ্য। ল্যাজই তো গৌরবের ধারক বাহক। বেলা 10টা। ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে বলে বেলা বোঝা যাচ্ছে না। তবে রাস্তায় লোক চলাচলের ঘাটতি নেই এবং তাদের সাজসজ্জা দেখে দেখে মালুম হচ্ছে সময়টা স্কুল কলেজ অফিস ইত্যাদির। ঘরের মধ্যে থেকে খোলা দরজা দিয়ে এই লোক চলাচল দেখা যাচ্ছে। ঘরে বসে থাকা লোক দুজন মাঝে মাঝে অলস দৃষ্টিতে দেখছে। বোঝা যাচ্ছে ওদের সঙ্গে ওই ব্যস্ততার কোনো যোগসূত্র নেই। রাস্তা থেকে দুটো সিঁড়ি উঠে রোয়াক, তার ওপর ঘরের দরজা। রোয়াক সম্প্রতি রেলিং দিয়ে ঘিরে নেওয়া হয়েছে, কাজেই রোয়াক না বলে বারান্দা বলাই উচিত। ঘরের মধ্যে টেবিলে ধারের দুটো চেয়ারে মুখোমুখি বসে দুই তরুণ। ঠিক যুবকও বলা যায় না, আবার কিশোরও বলা চলে না, মাঝামাঝি আর কি। দুজনে যেন দুটি বিপরীতের নমুনা। একজন বেটে, একজন ঢ্যাঙ্গা। একজন ফর্সা, অন্যজন ময়লা। একজন বেশ গোলগাল, অন্যজন স্রেফ খটখটে। পরনেও একজন বাদামি প্যান্ট, একরঙা ব্রাউন বুশশার্ট, অন্যজন গাঢ় নীলরঙা প্যান্ট আর চকরা বকরা চেনটানা গেঞ্জি। শুধু একটি ব্যাপারেই দুজনে সমান, দুজনেরই মুখ আকাশের মতো মেঘাচ্ছন্ন। দুজনেই চুপচাপ বসে। না, দুজনেই একেবারে চুপচাপ বসে বলা চলে না। ওই গোলগালটির হাত নড়ছে অনবরত। কি করছে? টেবিলের জিনিসগুলো যেমন পেপার ওয়েট, কালির দোয়াত, পিনকুশন এইসব তুলছে, রাখছে, ঠুকছে আর মাঝে মাঝে রাস্তার দিকে অলস দৃষ্টি ফেলছে। আর লম্বাজন বেশিরভাগটাই রাস্তায় চোখ রেখেছে আর মাঝে মাঝেই গোলগালের হাতের কাছ থেকে জিনিসগুলো সরিয়ে রাখছে। একবার বলে উঠল, এই কি হচ্ছে? গোলগাল লজ্জা পেল না, বলে উঠল, ধ্যাত তেরি, কিচ্ছু ভালো লাগছে না। মাস্টারমশাইয়ের কাছে মুখ দেখানো যাচ্ছে না। লম্বা একটা নিঃশ্বাস ফেলল। গোলগাল বলল, আচ্ছা এরকম কেন হলো বলতো এমপি? 3-3টে কেসে আমরা অমন ছাকছেচ ফুল হলুম। আহ টিডি, ফের তোর ওই ছাকসেস ফুল। এই বদ অভ্যাসটা ছাড়বি কি না? আচ্ছা বাবা, আচ্ছা ছাড়বো, তুই জবাবটা তো দে। সাকসেস ফুল হলুম, কাগজের নাম বেরোলো, ছবি ছাপা হলো, ম্যানেজার পুরস্কার দিতে চাইলো, মাস্টার কত শিখে দিকে দিল, তবু। খটখটে কপালে হাত ঠেকিয়ে বলল, লাখ। যা বলেছিস, লাকটাই খারাপ। মাঝে মাঝে মনে হচ্ছে কি জানিস? কি? মনে হচ্ছে গজ উকিল আমাদের পিতিকে করিয়ে নিয়েই লাকের 12টা বাজিয়ে দিল। ফের পিতিকে? বাপ রে বাপ, না হয় প্রতিজ্ঞেই তো বলছি।
ওটা না করালে আমরা আমাদের পুরনো পেশায় ঢালাও কারবার চালাতে পারতুম। টিডি ফের? ছি ছি, মাস্টারমশাইয়ের শিক্ষা দীক্ষাটা তাহলে ভস্যে ঘি। পুরনো পেশা, সেই পকেট মারাইয়ের কথা বলছিস? ছি ছি ছি। গোলগাল কাদো কাদো হলো। সাধে কি আর বলছি, বেকারের জ্বালা। এই 3 মাস ধরে আপিস সাজিয়ে বসে থাকা হয়েছে, একটাও কেছ আসছে না। ফের কেছ? ওহ, তুই বড্ড ছুতো ধরা এমপি। তো যাক, একটা মতলব টতলব বাতলা। কি মতলব বাতলাবো? দেশে সবাই যদি সাধু বনে গিয়ে বসে থাকে, চুরি ডাকাতি খুনটুন না হয়। হবে না কেন? গোলগাল মুখ আরো গোল করে বলল। দিয়ে হাতটা হচ্ছে। তুইও তো বেশি বেশি খবরের কাগজ পড়িস, দেখিস না তো আমাদের কাছে যদি না আসে। ঢ্যাঙা মলিন মুখে বলল। সেই তো কথা। অথচ মাস্টারমশাই কত আশা ভরসা নিয়ে খরচা করে নিজের একটা ঘর ছেড়ে দিয়ে অফিস সাজিয়ে দিল। বলে বটে হবে হবে, কিন্তু হচ্ছে কই? কথাটা ঠিক। প্রফেসর জগৎবন্ধু বোস তার এই অকাল কুষ্মাণ্ড পালিত ভাগ্নে দুটিকে কর্মজগতে প্রতিষ্ঠিত করতে অনেকটাই খরচাপত্র করেছেন। আর ছুটিতে ছুটোছুটি করে আসার পর এদের খাইয়ে দাইয়ে পুষে যতটা সম্ভব চালু করতে লেখাপড়া শিখিয়ে চলেছেন। তবে ঢ্যাঙা যতটা তাড়াতাড়ি শিখতে পারছে, বেটের ততটা নয়। এদিকে আবার অন্যদিকে তার বুদ্ধিটা হঠাৎ হঠাৎ বেশি খোলে। তাই দুজনের ওপরই ভরসা জগৎবন্ধুর। অফিস ঘরে সব কিছু করে দিলেও গোলগালের স্বাদ হয়েছিল নেম প্লেটটা নিজে করবে। বলেছিল, একটা চেনা লোকের সাইনবোর্ডের দোকান আছে, সেখান থেকে। সাইনবোর্ড? বাবা বাবা, তোর জ্বালায় আর পারি না। সাইনবোর্ড হলো তো। মন্ত্রগুপ্তির মতো চুপি চুপি ব্যাপারটাকে সমাধান করে জিনিসটাকে দুহাতে বাগিয়ে ধরে রিকশায় চেপে নিয়ে এসে ফেলল বেটে। সারা রাস্তা মুখ আড়াল। অবিরতই যে আহ্লাদে খিকখিক করে হেসে চলেছে তা রাস্তার কেউ টের পায়নি। বাড়িতে এনে নামানো মাত্রই দেখা গেল কান থেকে কান হাসি। আবার বাগিয়ে ধরে তুলে দেখালো, দেখুন মামাবাবু, কি মার্ভেলাস লেখাটা হয়েছে। মামাবাবু অর্থাৎ জগৎবন্ধু বোস তো দেখে ঢ্যাঙাও তাই। এই ঢাউস! এই তোর নেম প্লেট? 4 ফুট লম্বা আর 3 ফুট চওড়া সাইনবোর্ডটা দুহাতে ধরে থেকেই গোলগাল হেসে হেসে বলল, বাহ, নামগুলো একটু বড় না হলে চলে? দূর থেকে লোকে চোখে পড়া চাই তো। কেন চাই? এটা কি তুই দোকান খুলছিস? এমপি, দেখ দেখ, ভাষার কি বাহারের ছটা। বিশ্ববিখ্যাত গোয়েন্দা যুগল শ্রীমান মদন কুমার পাল, শ্রীমান টেপাচরণ দাস, সর্বপ্রকার বিপদে সাহায্যদাতা। বেটে মনক্ষুণ্ণ হয়ে তাকালো। আহা, সবুজ রং করা টিনের সিটের ওপর বড় বড় অক্ষরে লাল রং দিয়ে লেখা এই অপূর্ব জিনিসটা এদের পছন্দ হলো না। জগৎবন্ধু আবার হাসলেন। হ্যাঁ রে ট্যাপা, মদনাটা তো মোটামুটি মানুষ হয়ে উঠছে। তোর কিছু হচ্ছে না কেন? এই বানানের ছিরি, আর নিজেরাই নিজেদের নামের আগে শ্রীমান। গোলগাল অর্থাৎ ট্যাপা রেগে গিয়ে বলে ওঠে, নিজেরা লিখবো না তা আমাদের নামের আগে কে ছিরিমান লিখতে আসছে শুনি? নাই বা এলো, শ্রীমান হওয়ার দরকারটা কি? না বাপু, এ অচল, আমি দেখছি। অতঃপর জগৎবন্ধু বোসের তদারকিতে বর্তমানের এই নেম প্লেট M.K. পাল T.C. দাস, আর ডাকটাকে আরও সংক্ষিপ্ত করতে MP আর TD করে দিয়েছেন জগৎবন্ধু, যাতে অভ্যেসের বশে ফস করে না বলে বসে ট্যাপা মদনা। দুজনের জন্য দুটো সুন্দর সুন্দর নাম ভেবে রেখেছিলেন জগৎবন্ধু।
কিন্তু ছেলে দুটো তেমন রাজি হয়নি। খুঁতখুত করে বলেছে, আগে জনম ভরের নামটা হঠাৎ পাল্টে গেলে নিজেকে আমি বলে মনে হবে না। ওই আমিটাকেই যদি হারিয়ে ফেলি তাহলে আর রইল কি? অতএব সংক্ষিপ্তকরণ, ভাষান্তরে রূপান্তর। নিজেদের মধ্যেও যখন অফিস ঘরে থাকে এই সংক্ষিপ্ত নামেই কথা, কিন্তু ক্রমেই লজ্জা বেড়ে চলেছে। নিজেদের কোনো রোজগারপাতি নেই, কতদিন আর জগৎবন্ধুর ঘাড় ভাঙা যায়? টেবিলের ওপর একটা টর্চ, একটা মোমবাতি ও একটা দেশলাইও ছিল। হঠাৎ দরকারের জন্য এসব মজুদ রাখাই উচিত। ট্যাপা নাড়তে নাড়তে দেশলাই বাক্সটা হঠাৎ খুলে ফেলে কাঠিগুলো ছড়িয়ে ফেলল। মদনা বলে উঠল, এই কি করে চলেছিস? ভালো লাগছে না। এতে ভালো লাগছে? দূর, তবে ওই তবেটাই ভাবছি বলেই গলার স্বর নামিয়ে বলল, ভেবে ভেবে একটা উপায় আবিষ্কার করেছি। কি? বলছি, আর নিজেরাই একটা কেচ বানাই। মদন ভুরু কোচকালো। কি বানাই? বললাম তো, কেচ। মদন তেতো গলায় বলে, তোমার ওই কেচ আর ছাকছেচ ফুল শুনলেই মক্কেল সঙ্গে সঙ্গে উল্টোমুখো হবে চাদু। ইস, আর জিপটাকে এবার একদিন রেদা দিয়ে চাঁচিয়ে নেব। বলছি যে, কেস একটা নিজেরাই বানিয়ে নেওয়া ছাড়া তো উপায় থাকছে না। এ যেন ডাক্তার আছে, রুগী নেই, উকিল আছে, মক্কেল নেই, মাস্টার আছে, ছাত্র নেই। হ্যাঁ, ঠিক তাই, গোয়েন্দা আছে, অপরাধ নেই। তো অফিসটা একবার একটু স্টার্ট করতে। গলা স্বর আরো কমিয়ে বলে ট্যাপা, ধর ধাঁ করে পাড়ায় একটা খুন করে এলাম, তারপর? ভ্যাট, কি বলছিস পাগলের মতো? পাগলি যে হয়ে যাচ্ছি রে মদন। ইস, এমপি তো পাড়ায় খুন হলেই হইচই পড়বে, আর তখন তারা পাড়ার গোয়েন্দা অফিসে উকি মারতে আসবেই। তারপর খুনি ধরা পড়লে? এই দেখ, আসল খুনিকে ধরতে যাব নাকি আমরা? চালাকি করে একটা অদৃশ্য খুনি খাড়া করব। অ্যাঁ, কে বলে আমার ট্যাপা মানিকের বুদ্ধি নেই? এই যে সোনার ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখার মতন বুদ্ধি রে। তা এই ঘিলুর বোতলে মেলায় ধুলোবালি ভরিস নি রে ট্যাপা, জমাট বেঁধে যাবে। সব বিদ্যেই একটা সাধনা। মদন ভাবছিল বন্ধুকে একটু জ্ঞান দেবে, কিন্তু ততক্ষণে চক্ষু বিস্ফারিত করে রাস্তা দেখছে। কিরে, কি হলো? এই চুপ, দেখ দেখ, পানির দোকানের পাশের গলিটা দিয়ে লোকটা বেরিয়ে এলো। ও না? মদন বলল, কোন লোকটা? ওই যে ডোরা কাটা পাজামা পরা, গায়ে গলা বন্ধ নীল গেঞ্জি, গলায়। বুঝেছি, ওই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। হ্যাঁ, কিন্তু ট্যাপা উত্তেজিত গলায় বলে, কিন্তু ও যখন গুলি দিয়ে আসছিল স্পষ্ট দেখেছি দিব্যি চোট পায়ে হেঁটে আসছে। ধুর। দূর মানে সচক্ষে দেখলুম। বড় রাস্তায় পড়েই হঠাৎ কোমর নুইয়ে হাঁটুতে হাত দিয়ে কুড়িয়ে হাঁটতে শুরু করলো। মদন তাচ্ছিল্যের গলায় বলল, তাহলে বোধহয় হঠাৎ পায়ের শিরে হ্যাঁচকা টান ধরেছে। আমার এরকম হয়, মাঝরাত্রিরে হঠাৎ আর পা টান টান করে ছড়িয়ে শুতে পারি না। যা চলে। ট্যাপা বেজার মুখে বলে, যদি বা একটা রহস্যের সন্ধান পাচ্ছিলুম, তো তুই তাকে এক কোপে শেষ করে দিলি। কিন্তু আজ বোধ হয় ট্যাপার ভাগ্য ভালো, তাই তার রহস্য এক কোপে কাটা পড়ল না। স্পষ্টই দেখা গেল রাস্তা ক্রস করে এদের দিকেই আসছে লোকটা। কি ব্যাপারে বাবা? দুজনে নড়ে চড়ে বসলো, আর মদন কিনা তাড়াতাড়ি ড্রয়ার থেকে একটা দূরবীন বার করে চোখ লাগালো। কি জন্য কি করছে তাও জানে না, তবে বার করে চোখে লাগালো। ঠিক তাই, সেই লোকটাই যাকে মদন বাজারে ঘোরাঘুরি করতে দেখেছে। ঘোরামির চিহ্ন মাত্রও ছিল না। লোকটার নাকের ডগায় বড় সড়ো একটা আঁচিল,
নাকে আঁচিল। মদন দূরবীনটা নাবিয়ে বলল, লোকটা সুবিধের নয়। তুই এখান থেকে একটু দেখেই কি করে বুঝলি সুবিধের নয়? এই ধরনের লোক খুব খারাপ টাইপের হয় শুনেছি। তুই যে কোত্থেকে কি শুনিস জানিস ভগবান জানে। আমি তো তোর সঙ্গে সঙ্গেই সর্বদা ঘুরি, কিছুই তো জানি না। কথা শেষ হলো না, দেখা গেল লোকটা এই বাড়ির মধ্যেই আসছে। মদন তাড়াতাড়ি দূরবীনটা টেবিলে নামিয়ে রেখে একটা কাগজ চাপা দিয়ে মুখের সামনে একখানা খবরের কাগজ খুলে ধরল। দেখা দেখি ট্যাপাও, তবে তাড়াতাড়িতে কাগজখানা উল্টে ধরেছে তা খেয়াল করল না। যদিও মুখের সামনে কাগজ, তবু আড়ে আড়ে তো দেখা চলছে। লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে রোয়াকের ধারে সিঁড়ি দুটো উঠে রোয়াকে উঠে এলো, দরজায় উঁকি দিল। এতক্ষণে যেন চোখ পড়ল এই ভাব দেখিয়ে মদন গম্ভীরভাবে বলে উঠল, কি চাই? মনে মনে ভাবল এবার একটা চশমা করাতে হবে, চশমা পরলে বেশ একটু কেষ্টবিষ্ট দেখায়। লোকটা আস্তে ঘরে ঢুকে বলল, আগে চাই না কিছু, আবার চাইও কিছু। ট্যাপা কাগজ থেকে মুখ সরিয়ে বলে উঠল, চান না কিছু আবার চাইও কিছু, খুব অদ্ভুত কথা তো। আগে সেই তো, আজ যে সকাল থেকেই অদ্ভুত সব কাণ্ড চলছে। তার মানে? আগে মানে যদি বুঝবো তবে আর আপনাদের কাছে আসবো কেন? মদন বলল, আমরা কে আপনি জানেন? যদিও লোকটাকে দেখে আপনি করে কথা বলতে ইচ্ছে হবার কথা নয়, তবু আজকাল নাকি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মালপত্তর বওয়া, কুলি সবাইকে আপনি বলা নিয়ম। তাই মদন আপনি বলল ওকে। লোকটা এক গাল হেসে বলল, তার জানি নে, পাড়ার সবাই জানে এখানে একখানা টিকটিকি পুলিশের আপিস খোলা হয়েছে। পুলিশ? কে বলেছে পুলিশ? না না, আমাদের সঙ্গে পুলিশের কোনো সম্বন্ধ নেই, বলে উঠল ট্যাপা। মদন টেবিলের তলা থেকে ওর পায়ে একটা সাংঘাতিক চাপ দিল, যাতে না বেশি কথা কয়ে বসে। লোকটা ফ্যাক ফেকিয়ে হেসে বলল, তা না হয় পুলিশ নয়, কিন্তু পুলিশের নামে রেগে যাচ্ছেন কেন? মদন গম্ভীরভাবে বলল, রাগের কি দেখলেন? আমরা শখের গোয়েন্দা, আমাদের সঙ্গে পুলিশের কোনো যোগাযোগ নেই, সেইটাই বলা হচ্ছে। ও শখের? পানওয়ালা বলে কিনা ওটা হচ্ছে টিকটিকি পুলিশের আপিস, নতুন খুলেছে। ট্যাপা মনে মনে বলল, পাড়ার সবাই জানে একটা টিকটিকি আপিস খোলা হয়েছে, তবে এমন শুকনো মরুভূমি কেন বাবা? একাত্রা কেস কি দিতে পারতিস না কেউ? নাকি পাড়া থেকে অপকাজটা উঠে গেছে? হ্যাঁ, আমাদেরই ভাগ্য। আমরা যদি ডাক্তারখানা খুলে বসতাম, হয়তো দেখা যেত পাড়া কেন, এই শহর থেকেই রোগ ব্যাধি উঠে গেছে। মদন ভাবল, ট্যাপার প্রার্থনা তাহলে পূর্ণ হলো। কেস কেস করে যা করছিল, তবে মনের কথা মনে রেখে বেশ গাম্ভীর্যের সঙ্গে যেন অবজ্ঞা ভরে বলল, তা হঠাৎ টিকটিকি পুলিশের অফিসেই বা দরকার পড়লো কেন? ওই যে বললুম, সকাল থেকে যত সব অদ্ভুত ঘটনা ঘটছে। যে মানুষ কাকে কাকা করার আগেই চা চা করে 3 তলার থেকে নেমে আসে, তার বেলা 10টা অবধি চায়ের খেয়াল নেই, দরজায় খিল এঁটে বসে আছে। এদিকে যে মানুষটা ভোর থেকে চোরকি পাক ঘোরে, রাতের ঘোরে ভূত না ভগবান কে জানে, তার ডান পাখানায় এইসা এক 2.5 প্যাচ মোচড় দিয়ে বসে আছে, যে বারবার 3 তলায় ওঠাউঠি করে ডাকাডাকি করার ক্ষমতা হচ্ছে না। ওদিকে আবার যে খিরির পৃথিবী উল্টে গেলেও কাজে কামাই নেই, সে খিরিরও সকাল থেকে দর্শন নেই। আবার ঝড় না, বিদ্যুৎ না, পাঁচিল ধারের নিম গাছটার একখানা বৃহৎ ডাল ভেঙে পাঁচিল জখম। ওই পাঁচিলটি মেরামত করতে মিস্ত্রি ডাকতেও তো এই কানা কানাই। তো পা নিয়ে নিশ্চুপ হয়ে মদন লোকটার কথাগুলো শুনে যাচ্ছে। তার মুখভঙ্গি যে অবলোকন করছে তা ধরতে দিচ্ছে না।
পায়ের ব্যথার উল্লেখ মাত্র দুবারই ট্যাপা প্রতিবাদ করতে যাচ্ছিল। অনুমান করে আগে থেকেই মদন পা দিয়েই ট্যাপার পায়ে চিমটি কেটেছে। ঘটনাটা টেবিলের তলাতেই সংঘটিত হয়েছে, তাই আগন্তুকের নজরে পড়ল না। সব শোনার পর মদন ট্যাপাকে বলল, দিদি, খাতাটা বের করো। লোকটা বলে উঠল, দিদি মানে কি? ও আপনি বুঝবেন না, এখন কয়েকটা কথার জবাব দিন। খিরিকে? এই দেখুন, খিরি আবার কে হবে? বাসন মাজুনি ছাড়া। বাসন মাজুনি, কাপড় কাচুনি, ঘর মুছুনি। ঠিক আছে ঠিক আছে, দিদি লিখে নাও। আচ্ছা, আজ 3 তলা থেকে নামেননি কে? কে আর? কর্তা, খামখেয়ালির বাদশা। মাঝে মাঝে এরকম খেয়াল করেন তিনি? এরকম সেরকম কত রকমই করেন, হিসেব আছে নাকি? ওই খেয়ালের জ্বালায়। কথা একটু শর্টকাটে বলুন। ও আচ্ছা, কানাই? কানাইকে? এই যে আপনাদের সামনে। আপনি তো চোখ তো ভালোই রয়েছে একজোড়া, এ নাম কেন? কর্তার মর্জি। আচ্ছা, কর্তা এভাবে বেলা 10টা অবধি ঘরের দরজা বন্ধ করে বসে আছেন, আপনার ভয় হচ্ছে না? ভয়? ভয় হতে যাবে কেন? ভাবনা হচ্ছে। কি ভাবনা হচ্ছে? এই প্রাতকাল থেকে এতক্ষণে 3বার চা খাওয়ার টাইম, সে জায়গায় একবারও হলো না। মাথাটা না ধরে। শুধু এই, আর কিছু না? আর কি হবে বলুন তো? লোকটা ফুরু কুচকে বলল, আর কি হবে? এই রাতারাতি কোনো দুর্ঘটনা ঘটে গেল কিনা? তো আমার কিছু ভাবনা হয়নি, বাতিকওয়ালা মানুষের কাণ্ড তো। তা মিস্ত্রি ডাকতে বেরিয়েছি, পানওয়ালা বলল পুলিশে একটা খবর দেওয়া উচিত। বন্ধু লোক বলল, তাই আর কি আপনাদের কাছে। ওই ন্যাকা মার্কা মুখের দিকে তাকিয়ে হাড় জ্বলে গেল মদনের। তবু রাগ সামলে বলল, কর্তার কোনো সাড়া শব্দ না পেয়েও মিস্ত্রি ডাকতে যাওয়াটা জরুরি মনে হলো? কথায় শর্টকাটের নির্দেশের তোয়াক্কা না রেখে লোকটা বলে উঠল, তা হবে না। কর্তার নিদ্রা ভঙ্গ হলেই পাঁচিলের দৃশ্যটা চোখে পড়বে তো কর্তার, আর তারপর যার সারা শব্দ উঠবে সেইটে ভেবেই যে। মদনে ত্রিবারণ অগ্রাহ্য করে ট্যাপা হঠাৎ বলে ওঠে, আর কর্তার যদি আদৌ নিদ্রাভঙ্গ না হয়? এই বলে ওঠাটা তেমন পছন্দ করল না মদন, কিন্তু উপায় কি? সেও তো পার্টনার, তারও কথা বলার অধিকার আছে। তবে লোকটার মধ্যে এতে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। অবহেলা ভরে বলল, কেন, কর্তা কি নেশাখোর না ঘুমের ওষুধ খায়, তাই নিদ্রাভঙ্গ হবে না? যখন মনে হবে নেমে এসে চা চা করবে, সেই ভরসায় বসে থাকতে হবে? আগে কই আর বসে থাকতে পেলুম, এই তো ছুটে এসেছি। তবে আপনার এই রিপোর্ট লেখালেখির পর ফিরে গিয়ে হয়তো দেখতে হবে নিদ্রা ভঙ্গের পর এই হতভাগাকে বাড়িতে দেখতে না পেয়ে তুড়ি লাভ খেয়ে বেড়াচ্ছে কর্তা। ওই পানওয়ালাটাই। মদন আরো গম্ভীরভাবে বলে, লাভ দিয়ে বেড়ালেই মঙ্গল, তবে পাড়ার থানায় একটা খবর দিলে ভালো করতেন। এই দেখুন, আবার থানা পুলিশ কেন? সেরেছে। পুলিশ মানেই তো বাঘে ছুলে 18 ঘা। ওই কারণেই তো এই লেবেলে জায়গায় এলুম। এলেবেলে? মদন ভুরু কুচকে বলল, কিন্তু ধরুন কর্তা সারা দিনে দরজা খুললেনই না, তখন দরজা ফরজা ভাঙতে হবে কি না? তা যা করে আপনারাই করবেন। না। মদন অটল গলায় বলে, সে দায়িত্ব আমরা নিতে পারি না, আমরা শখের গোয়েন্দা। তবে আর দরজায় নামের প্লেট লাগিয়ে বসে আছেন কেন ভাই? বললাম তো শখের ব্যাপার, দরজা ভাঙার রাইট নেই। তবে তো মাথা কিনেছেন, ধ্যাৎ। বলে লোকটা পাক খেয়ে ঘুরে ঘর থেকে বেরিয়ে গেল। ট্যাপার থাকতে পারল না, চেঁচিয়ে বলে উঠল, ও হে, আপনার পা ভালো হয়ে গেল কি করে? লোকটা ঘাড় ঘুরিয়ে জ্বলন্ত চোখে কটমটিয়ে তাকিয়ে আবার খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। মদন বলে উঠল, তোকে নিয়ে আর পারা গেল না ঠিকই,
পাশের যাওয়ার কথাটা বলতে গেলি কেন? বলবো না মানে? লোকটা এত বড় একটা ধাপ্পা দিয়ে চলে যাবে আর আমরা জেনে বুঝে বোকার মতো চুপ করে থাকবো? ওরে ট্যাপা মানিক, ওইটি হলো গোয়েন্দা ডিটেকটিভদের প্রধান গুণ। ওই জেনে বুঝে বোকা সেজে থাকা। কার্যক্ষেত্রে শেষ পারে ওই জানা বোঝাটি প্রকাশ করতে হয়। জানি নে বাবা, তুই যে কি করে এসব শিখেছিস। তুইও শিখবি তো? হ্যাঁ, সব কথা লিখেছিস? লিখলুম তো। পড় শুনি। ট্যাপা টান টান হয়ে বসে খাতা ধরে বলল, নম্বর 1, কোনো বাড়িতে একজন চা খেকো কর্তা সকালবেলা। চা খেগো কর্তা লিখতে কে বলল? বলবে আবার কে? যা শুনলাম তাই লিখেছি। থাক, ওটা কাট। বেশ, কাটলুম। কর্তা সকালবেলা বেলা 10টা অবধি ঘরের দরজা খুলছে না। তবে ব্র্যাকেটে লেখ, অথচ লোকটা আর্লি রাইজার। ইংরেজিতে লিখতে হবে? ইচ্ছে হলে বাংলায় লিখতে পারিস। তা মানেটা জানিস কি জানিস না? ট্যাপা এক গাল হাসে। ভোরে ওঠা লোক তো। গুড, পড়ে যা। নম্বর 2, যে লোকটা খবর দিতে এসেছিল সে লোকটা জোচ্চোর, পায়ে কিচ্ছু হয়নি, মিছিমিছি খুঁড়িয়ে এসে বলে ভূতে না ভগবানে। না, খাতার পাতাটাই নষ্ট করলি রে টাপা। এই তোর কেস রিপোর্টের ভাষা? আর কি লিখেছিস শুনি? বাসন মাজনে ক্ষিরির কামাই, অথচ রোজ। থাক, অথচ তথচ লিখতে হবে না। তারপর? ঝড় নেই, তবু নিম গাছের ডাল ভেঙে পাঁচিল জখম। বদমাস লোকটা কর্তার ভাবনা না ভেবে মিস্ত্রি ডাকতে যাচ্ছিল। পানের দোকানের পানওয়ালা। ট্যাপারে, আরো কিছু লিখেছিস? হ্যাঁ, লোকটার নাম কানা কানাই, যদিও কানা নয়। আমাদের ওপর রাগ করে চলে গেল, আসলে পুলিশের নামে ভয় পেয়ে। মদন চেয়ারের পিঠে ঘাড় হেলিয়ে হতাশ গলায় পড়ল, তোর আর কিছু আসল বাকি আছে? আবার কি থাকবে, চলেই তো গেল। দে আমায় খাতাটা। তুই একটু চায়ের ব্যবস্থা কর বরং। গোয়েন্দা যুগলের খাওয়া দাওয়া সবই জগৎবন্ধু বোসের রান্নাঘরে। শুধু অসময়ে চা খাওয়ার জন্য এখানে জনতা স্টোভ আর অন্য সরঞ্জাম মজুদ। চা বানাতে ট্যাপা ওস্তাদ। কিছুক্ষণ পরে 2 হাতে 2 পেয়ালা চা নিয়ে ঘরে ঢুকলো ট্যাপা এবং গম্ভীরভাবে বলল, আর একটা দৃশ্য দেখলুম সিঁড়ির জানলা থেকে। কি আবার দৃশ্য দেখলি? সেই কানা নয় খোড়া নয়, অথচ কানা খোড়া লোকটা একটা রাজমিস্ত্রির সঙ্গে কথা কইতে কইতে চলে গেল। খোঁড়াতে খোঁড়াতে? না, সোজা স্ট্রেট। কোন দিকে গেল? ওই পানের দোকানের পাশের গলির মধ্যে ঢুকে গেল। তার মানে ব্যাপারটি ওই দিকেই। দে চা। চা খাওয়ার পর ট্যাপা বলল, দেখি তুই কি লিখলি। পর। ট্যাপা পড়ে গেল। নাম্বার 1, 1 নম্বর। ঘটনা এই, গৃহকর্তার 3 তলার শয়নকক্ষের দরজা বেলা 10টা অবধি বন্ধ, যদিও তিনি আর্লি রাইজার। 2, বাড়িতে থাকার মধ্যে গৃহভৃত্য কানাই। তার হঠাৎ পায়ে ব্যথা হওয়ায় 3 তলায় উঠে ডাকাডাকি করতে অক্ষম। 3, পরিচারিকা নিয়মিত হলেও এই দিনই অনুপস্থিত। 4, ঝড় বৃষ্টি হয়নি, তার সত্ত্বেও পাঁচিল ধারে নিম গাছের একটা বড় ডাল ভেঙে পড়ায় পাঁচিলটির খানিকটা ধসে পড়েছে। 5, কানাই কর্তার এই দরজা না খোলাটাকে তার খেয়াল ভেবে নিরুদ্বিগ্ন, পুলিশে খবর দেওয়ার দরকার বোধ করেনি। 6, দেখা গেল পাঁচিল সারাবার জন্যই কানাই একটা রাজমিস্ত্রি ডেকে নিয়ে গেল। গন্তব্যস্থল পানের দোকানের পাশের গলি। ট্যাপা ক্ষুণ্ণ গলায় বলল, তুই আর নতুন কি লিখলি? আমিও তো এই লিখেছিলুম। আমি একটু গুছিয়ে লিখেছি, তুই তড়বড়িয়ে লিখেছিস। মদন হাসল, বলল, তরবরিয়ে লেখার অভ্যেস করলেই তবেই তরবরিয়ে কাজও শিখতে পারা যাবে রে। সারাদিন জল্পনা কল্পনা চলে,
তোর কি মনে হচ্ছে বলতো এমপি? মনে তো অনেক কিছুই হচ্ছে, তোর? আমার অত কিছু মনে হচ্ছে না। ব্যাপারখানা তো সাদা বাংলা। সাদা বাংলা? তাছাড়া আর কি, নির্যশ ওই কর্তাটা রাতারাতি নিহত হয়েছে, আর সেটি করেছে ওই জোচ্চোরটাই। বাবুর সংসারে আর কেউ নেই বোঝাই যাচ্ছে। নিজেই খতম করে নিজেই সাধু সেজে টিকটিকি পুলিশ ডাকতে এসেছিল। ভেবেছিল ব্যাপারটা মিটিয়ে ফেলে ধামাচাপা দিয়ে তারপর বাবু বাবু করে শোক করবে। তো আসল পুলিশের নামে ঘাবড়ে গিয়ে শটকান দিল। মদন বলল, ব্যাপারটা সহজ সরল হলে তাই হয় বটে। ট্যাপা বলল, সহজ সরল ছাড়া আবার কি, জলের মতন সোজা। নিশ্চয়ই বুড়োর অনেক টাকা ছিল, তারই লোভে। বুড়ো? এ কথা তোকে কে বলল? বাহ, বুড়ো নয়? কেন, বুড়োই হতে যাবে তার মানে কি? বুড়ো হলে তার সংসারে কিছু লোকজন থাকতে পারত। ঠিক আছে, বুড়ো নয়। উফ, আমার মনটা নিষ্পিস করছে একবার দেখে আসতে। চল না মন্দা। আবার মদ না? এই আসতে, কোথায় চলবো? ওই মার্ডারের জায়গায়। জায়গাটা কোথায় তুই জানিস? ট্যাপা মাথা চুলকোয়। ইয়ে, তাই তো। তারপরেই সতেজে বলে ওঠে, ওই তো পানের দোকানের পাশের গলিতে ঢুকে পড়ে খুঁজে নেবো জিজ্ঞেস টিজ্ঞেস করে। লোকের বাড়ি বাড়ি দরজা ঠেলে জিজ্ঞেস করবি মশাই এই বাড়িতে কোনো খুন হয়েছে কিনা? ট্যাপা বোকা হতে পারে, তবু ঠাট্টাটা বোঝে। রেগে গিয়ে বলে, তুই বড্ড এড়ে তক্ক করিস মন্দা। কোন বাড়িতে কানা কানাই কাজ করে সেটাই জিজ্ঞেস করব। আমি বলছি ওই খুনি। কিন্তু খুনই যে হয়েছে তাতে এত স্থির বিশ্বাস কেন? ট্যাপা রেগে গিয়ে বলল, খুন না হলে যে লোক ভোর থেকে চা চা করে সে কেন বেলা 10টা অবধি দরজা খুলবে না, সারা শব্দ করবে না? জ্বরটার হতে পারে, হয়তো উঠতে পারছে না। মদনের কথায় ট্যাপা একটু মিয়ে গেলেও মুখে জোর এনে বলল, তাই যদি হবে তো ওই পাজিটা গোয়েন্দা খুঁজতে এলো কেন? খোড়া সাজতেই বা গেল কেন? মদন মুচকি হেসে বলল, তুই কেচ কেচ করে মরছিলি, তাই বোধহয় তোকে একটা কেচ দিতে এসছিল। সবসময় আর কি মারিসনি মদনা, ভালো লাগে না। যা, এসে তো ছিল, তুই গেলি পুলিশ দেখাতে, আমরা কি আর একটা দরজা ভাঙতে পারতুম না? পারতুম, তবে পরে পুলিশ এসে আমাদের মাথা ভাঙতো। তার মানে? মানে সেটা হবে ওনাদের পবিত্র অধিকারে হস্তক্ষেপ। যা করতে হবে ওনাদের পারমিশন নিয়ে। চুরি টুরির ঘটনা হলেও বা কথা ছিল, এ যে আবার গোলমেলে ব্যাপার। ট্যাপা অত শত বোঝে না, তবে ট্যাপার বুদ্ধিটা নেহাত ফেলনাও নয়। সে যা বলেছে তাই তো ঘটেছে দেখা যাচ্ছে। সন্ধ্যা থেকে পাড়ায় হইচই, ভয়, আতঙ্ক। এখানে হঠাৎ এমন একটা ঘটনা ঘটতে পারে তা কে কবে ভেবেছে? গলির একেবারে শেষে যে পুরনো আমলের মস্ত 3তলা বাড়িটা বরাবর পাড়ার লোকের কাছে প্রশ্ন চিহ্নের মতো দাঁড়িয়ে থেকেছে, কখনো কাউকে আসুন বসুন বলে আপ্যায়ন করে দরজা খুলে দেয়নি, আজ সে বাড়ির দরজা 2 হাত করে খোলা। সেখানে ভিড়ে ভিড়াক্কার, কারণ আজ সে বাড়ির দরজায় পুলিশ। তার মানে ভয়ানক একটা কিছুই ঘটেছে। তবে একা হলে কেউ পুলিশের দিকে ঘেঁষতে আসে না, পুলিশের ছায়া দেখলে সরে পড়ে। কিন্তু অনেকজন হলে আর ভয় থাকে না। তাই এই লাল রঙা 3তলা বাড়িটার দরজায় আজ ভিড়। পুলিশকে তাহলে ডেকেছে সে কানা কানাই, কিন্তু এই সারাদিন পরে? সকালের দিকেই তো পুলিশের কথা হয়ে গেছে। আরে সে কানা কানাই ডেকেছে নাকি, সে তো দিব্যি নিশ্চিন্তি হয়ে বসেছিল। বিকেলে খিরি এসে সব শুনে চেঁচিয়ে পাড়া মাথায় করে লোক জড়ো করে পুলিশ আনিয়ে ছেড়েছে। যখনই সে শুনতে পেয়েছে সকাল থেকে দরজা খোলেনি দাদাবাবু, তখনই ছুটে 3তলায় উঠে গিয়ে দমাদম ধাক্কা মেরেছে দরজায়। আর সেই সময়ই নাকি দরজার ফাঁক দিয়ে
তার নাকে এসে লেগেছে পচা মরার গন্ধ। নাকে কাপড় দিয়ে চেঁচাতে চেঁচাতে নেমে এসে ক্ষীরি রাস্তায় বেরিয়ে লোক ডেকেছে, আর কানাইকে না ভূত ভবিষ্যতি করেছে। এমনকি জোর গলায় এটা বলতেও কসুর করেনি, দাদাবাবু সকাল থেকে দৌড় খোলেনি, আর তুই মুখ পোড়া নিশ্চিন্তি হয়ে ওই পানওয়ালাটার সঙ্গে ফুসফুস গুজগুজ করছিস। ভগবান জানে দাদাবাবুকে খুন করে রেখেছিস কিনা দুজনায়। তখন কানাই চোটপাট করেছিল। খুন করে তারপর মাছি হয়ে বেরিয়ে এসেছি কেমন? বলি, ঘরটা যে ভেতর থেকে বন্ধ তা খেয়াল আছে? কিন্তু ক্ষীরি কি কম যায়? খুনের কত ধরন আছে ক্ষীরি জানে না? রাত্রিরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া যায় না? খাওয়া দাওয়া যার হাতে তার পক্ষে আবার এটা শক্ত কি? সেই বিষ খেয়ে তারপর ঘুমিয়ে মরে থাকুক মানুষটা। পুলিশ আসার পর এইসব কথায় থামা দিয়েছে, তবে নাকে কাপড়টা চেপে আছে। ট্যাপা মদনা অথবা টিসি দাস আর এম কে পাল এই অচেনা বাড়িটায় এসে ঢুকে পড়ল ভিড়ের সুযোগে। পুলিশ তখনও বন্ধ দরজা ভাঙেনি। সব লোকই তো আর দরজা ভাঙতে পারে না, তার জন্য আলাদা লোক থাকে, তাকে ডাকতে গেছে, তখনও আসেনি। পুলিশের লোক কানাই, ক্ষীরি আর পানওয়ালাকে আটক করে জেরা করছে। প্রথমেই ক্ষীরি, বোধহয় লেডিস ফার্স্ট হিসেবে। তুমি রোজ সকালে আসো? ক্ষীরি সতেজে বলে, আসি না তো কাজগুলো করে কে? কখন আসো? বলুক না ওই কানাই মুখ পোড়া কখন আসি। তখনও রাতের অন্ধকার কাটে না, কাজ কম, এই মস্ত বাড়ি। থামো, আজ এসেছিলে? মা, এই যে সাতকাণ্ড রামায়ণ শুনে সীতাকার পিতা। আমি এলে দাদাবাবু এই সারাদিনমান দুয়ার বন্ধ করে থাকে, তক্ষুনি ঠেঙিয়ে দুয়ার ভাঙি না। কেন আসনি? আজই কামাই কেন? কামাই? শোনো কথা, দাদাবাবুকে বলে যায়নি যোগে গঙ্গা স্নান করতে যাব? তোমার দাদাবাবু এখন সাক্ষী দিতে আসছে না। জেরাকারী দাপুটে গলায় বলে, এই কানাইকে তো বলে যেতে পারতে। কেন? ও মুখ পোড়াকে বলে যেতে যাব কেন? ও আমার মুনিব। তাহলে বলছো কানাই জানতো না তুমি ছুটি নিয়েছো? জানতো কি না জানতো ওই লক্ষ্মী ছাড়াই জানে। দাদাবাবুর আদরের লোক, তিনি ওর কাছে যদি বলে থাকে, বলেছে নিশ্চস, তা নইলে রাতারাতি এই কাণ্ড ঘটে। চুপ! কি কাণ্ড জানো তুমি? এর আবার জানার কি আছে? তোমরা জানছো না? পচা মরার গন্ধ বেরোচ্ছে ঘর থেকে। আহা, দাদাবাবু যে সোনার গৌরাঙ্গ হেন চেহারা গো! কি এমন পিশাচ আছে গো? আর কে ওই কানাই ছাড়া? থামো, বেশি বক বক করো না, চুপ থাকো, পালাবার চেষ্টা করো না। পালাবার? বটে। ক্ষীরি চোখ পাকিয়ে বলে ওঠে, সাদে কি আর লোকে বলে পুলিশের কথা ব্যাঙের মাথা? পালাবই যদি পাড়া মাথায় করে চেঁচিয়ে তোমাদের ডেকে আনবো কেন? হ্যাঁ, আনলো কে তোমাদের? হ্যাঁ? চুপ! এরপর কানাই, নাম কি তোর? আগে এসে অবধি তো শুনছেন কানাই। ওরে আমার ব্রজের কানাই, কতদিন আছিস সেখানে? তা সে অনেকদিন। অনেকদিন মানে কি? কতদিন? আগে এ জবাব দিতে হবে জানলে সন তারিখ মাসটা মুখস্থ রাখতুম। চুপ! সোজা কথায় সোজা উত্তর দে। বাবুর কি কি কাজ করতিস তুই? আগে কি নয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। বাবুর আলমারি দেরাজ টেরাজে হাত দিতিস? হাত দিতুম না, তবে বাবুর চিষ্টি জিনিসের গোছ করতো কে? হিসেব রাখতো কে? ব্যাংকে যেত কে? বরং বলতে পারেন বাবুই দৈবাত হাত দিতেন। বুঝেছি, বেশ একখানা বোকা হাবা শাসালো মক্কেল পেয়েছিলি। তবে আর লোকটাকে হাপিস করার দরকার কি ছিল? আসল মালপত্তর হাপিস করলেই হতো। আগে কি বলছেন বুঝতে পারছি না। চোপ বদমাস! বুঝতে পারছো না? খোকা, কিভাবে কি করেছিস কর্তাকে? কানাই গুম হয়ে গিয়ে বলে, আপনারাই তদন্ত করে বার করুন, আমার কথা তো বিশ্বাস করবেন না।
বেটা তোকে চাপকে ছাল তুলবো। বাড়ি কোথায়? আগে এই তো, এইখানেই তো জীবনপাত। বদমাস পাজি, বলি দেশ কোথায়? শুনেছি মেদিনীপুর। শুনেছিস, দেখিসনি? আগে না, কবে আর দেখলুম। হতভাগা কানাইয়ের মা বাপ কোনো জন্মে ছিল না সে ভুই ভোর তা জানি না। জ্ঞান অব্দি এর ওর তার কাছে। জাঙ্গিয়া পড়ার কাল থেকে পরের দাসত্ব করেছি, অবশেষে এইখানে স্থিতি। দাসত্বের বদলে রাজত্ব, একেবারে রাম রাজত্ব। বেটা, তুমি দেশের বাড়ির ঠিকানা প্রকাশ করবে না? পোস্ট অফিস থেকে বার করে নেওয়া যাবে না? মাস মাস মানি অর্ডার করতিস কোথায়? সে যে বলে না, ঘরে নেই যা ছেলে চায় তা, এ হচ্ছে তাই। মানি অর্ডার করতে হয় কোন কাগজে তাই জানি নে। শাট আপ, বেশি কথা বলবি তো এমন মার দেব। বেটা, ওই পানওয়ালা বেটার সঙ্গে তোর এত কিসের দোস্তি? একটা বুড়ো লোক। এ সময় খিরি খড়খড়িয়ে ওঠে। বুড়ো লোক না হলে ওই মুখ পোড়াকে জামাই করতে চায়? সমবয়সী বন্ধুকে জামাই করা যায়? তা দাদা বাবু। চুপ, দাদাবাবুটাকে। ও মা, আবার সেই সাতকাণ্ড রামায়ণ। দাদা বাবু হচ্ছে এ বাড়ির মালিক, যিনি এখন খুন হয়ে পড়ে আছেন, লাশ পচে উঠেছে। আহা, অমন সোনার গৌরাঙ্গের মতন চেহারা গো। তা দাদা বাবু এইসব ফ্যাকরা দু চোখে দেখতে পারে না, বলে বিয়ে করে বুদ্ধুরা। বলে কানাই, স্বাধীনতায় বড় সুখ পাই, বিয়েটা করলি কি ওই সুখটি গেল। এই দেখ না আমি কত সুখে আছি, এদিকে পানওয়ালা বুড়ো নুকিয়ে নুকিয়ে জপাচ্ছে ওর মেয়েকে বিয়ে করতে, তাই সর্বক্ষণ গুজ গুজ ফুসফুস। বটে। পুলিশ সাহেব সারা মুখে আলো জেলে টান টান হন। তবে তো সবই পরিষ্কার হয়ে গেল। বাড়ির মালিক ব্যাচেলর, তিনি চান তার পেয়ারের চাকরও তাই থাকুক। এদিকে এরা চায় বিয়ে, কাজেই নিজের হাতে চেটোয় নিজেই জোর ঘুষি মেরে বলেন, কাজেই পথের কাঁটা সরানো দরকার। তাছাড়া আলমারি দেরাজ যখন নিজেরই হাতে। ব্যাটা নেমো খারাম, তোকে ফাঁসিতে না ঝুলিয়ে ছাড়ছি না আমি। কানাই এখন আর পুলিশ বলে ভয় করে না, নির্ভয় বলে তাই করুন, যেটা সহজ। বলি কর্তা, একটা 6 ফুট 4 ইঞ্চি যোগ ব্যায়াম করা শরীরের মানুষ এই 4 ফুটিয়া কানা কানাইয়ের সাধ্যি তেনাকে খতম করা। তবে তুই বেটা পায়ের ব্যথার ভান করেছিলি কেন? আগে 5 জনের জ্বালায় বারংবার 3 তলায় উঠে দৌড় ধাক্কাতে হবার ভয়। ওহ রাস্কেল, এ কথা মনে আসেনি কটা রাতে ঘুমের মধ্যে হার্ট ফেল করে মরে থাকতে পারে। কানাই বলে ওঠে, অমন অপয়া চিন্তা মনে আনতে যাব কেন স্যার? 7 জন্মে হার্টের ব্যায়ামও নেই। অমন জুয়ান মানুষটা হার্ট ফেল 70-এর করুক। কথার জাহাজ বেটা শয়তান। তবু বল, কি ভেবে চুপচাপ ছিলি? এমন ক্ষেত্রে লোকে পুলিশ ডাকে না, ভাবে না আত্মহত্যা করে বসেছে কিনা। তা ডাকতে গিয়েছিলুম তো হুজুর, টিকটিকি পুলিশকে। ঠিকঠিকই পুলিশ? আগে এই সামনেই যে 2জনা টিকটিকি পুলিশ একখানা আপিস খুলে বসেছে, তো ভাবলুম একটু হোমিওপ্যাথি ডোজ দেওয়া যাক না হয়। তা এনারা তো কেসটা নিলেই না, বললেন দরজা ভাঙতে পুলিশ চাই, থানার পুলিশ। অত ঝামেলায় কে যায়? এরা এরা মানে? এই যে এনারা। কানাই ট্যাপা আর মন্দাকে দেখিয়ে দেয়। দারোগা ওদের দিকে একবার জ্বলন্ত চোখে তাকিয়ে বলেন, এই এক জ্বালাতন হয়েছে আজকাল। মশা মাছির মতো ঝাঁকে ঝাঁকে শখের গোয়েন্দা গজাচ্ছে। সব কেসে নাক গলাতে আসা চাই, সবাই যেন সব জানতা। রাগে গা জ্বলে গেলেও মদন ঠান্ডা গলায় বলল, আগে সব জায়গায় তো আর হাতিরা নাক গলাতে পারে না। ফুটো ফাটা ছেঁদাছিদ্দি দিয়ে নাক গলাতে মশা মাছিরই সুবিধে। যাক, এখানে দয়া করে নাকটা একটু গলাতে দেবেন। দারোগা ব্যঙ্গের গলায় বলেন, তা তো বলবেনই।
লাশ সরাতে আমরা, ময়না তদন্ত করতে আমরা, সন্দেহভাজনদের লক আপে রাখা ঝক্কি পোহাতে আমরা, আর আপনারা দুধের ওপর শর্টটির মতো ভেসে থেকে গোয়েন্দাগিরি করে ক্রেডিটটা নেবেন। আগে ক্রেডিট কিছু নিতে চাইছি না, ভুললুম তো, শখের ব্যাপার। শিক্ষানবিশির কাল আপনাদের ছায়া ছায়া একটু দেখতে ইচ্ছে, এই আর কি। আমাদের আর কে পাত্তা দিচ্ছে? তোয়াজে কিঞ্চিত হৃষ্ট হয়ে দারোগা হুকুম দিচ্ছিলেন। ঠিক আছে, আপনারা আসতে পারেন। এই সময় দরজা ভাঙার লোক এলো। সদল বলে সিঁড়িতে উঠে এলেন দারোগা সাহেব দরজা ভাঙবার লোককে নিয়ে। জগৎবন্ধু বোস বললেন, আমি আর উপরে যাচ্ছি না বাবা, কি দৃশ্য দেখতে হবে তা তো বুঝতেই পারছি। আহা ভদ্রলোক, লোকই বাকি ছেলেটিও বলা যায়, কখনো কখনো বাজারে দেখেছি, ফাইন চেহারা। ওই সার্ভেন্টির সঙ্গে আসতেন, গাদা করে মাছ মাংস কিনতেন। লোকটা বারণ করতো, এত কিনছেন কেন বাবু, খাবে কে? মোটে তো দুজন। তো হা হা করে হেসে বলতেন, তুই খাবি, তুই তো একাই 100 রে। পাশের এক ভদ্রলোক বলে উঠলেন, সেই ভালোবাসার এই প্রতিদান, কি অকৃতজ্ঞ পৃথিবী! পুষি পুতুরের মতো থাকতো বেটা, তাতেও মন উঠল না। মদন জনান্তিকে বলল, দিদি কি বুঝিস? যা বুঝবার ঠিকই বুঝছি, তুই তো সোজা ব্যাপারটাকে বাঁকা করে দেখতে ভালোবাসিস। গন্ধ পাচ্ছিস? কই না তো। তাকিয়ে দেখতিস। বলে ট্যাপা পকেট থেকে রুমাল বার করে নাকে চাপলো। মদন তাকিয়ে দেখল সমবেত ভদ্রলোকদের সকলেরই রুমাল অথবা কোচার খুঁট নাকে উঠেছে। তার মানে সকলেই সাবধানী। দরজাটা ভেঙে খুলে পড়বার সঙ্গে সঙ্গেই যে পচা গন্ধটা ঝাঁপিয়ে এসে পড়ে বায়ু দূষণ করবে, এটা তো অবধারিত। পুলিশের ডেকে আনা দরজা ভাঙিয়েটি আধুনিক কোনো পদ্ধতিতে যে নিঃশব্দে দরজা ভাঙল তা নয়, সেই চিরকেলে পদ্ধতিতে দমাদম খা। শেষ শব্দের আগেই অপেক্ষমান জনতা ঠিকই পায়ে পায়ে সিঁড়ি দিয়ে উঠে এসেছে। ওরে বাবা, সে দৃশ্য দেখতে পারবো না বললেও ভয়ঙ্কর কোনো একটা দৃশ্য দেখতে পাওয়ার লোভও তো কম নয়। রোজ রোজ তো আর পাড়ায় পাড়ায় এমন ঘটনা ঘটছে না। কপার দুখানা ভেঙে পড়ল, দরজা হাট হয়ে গেল, ঠেলাঠেলি পড়ে গেল দরজার কাছে। ট্যাপা ও মদনা ঢুকে এলো সেই ঠেলাঠেলিতে, আর দেখতে পেল, কি দেখতে পেল? কিচ্ছু না, ঘরে কেউ নেই, কিছু নেই। পাখি ফুরুত, খাঁচা খালি। পচে ওঠা লাশ হাওয়া হয়ে গেল। ঘর যেমনকে তেমন সাজানো গোছানো ফিটফাট। গত রাত্রে যে কেউ শুয়েছিল বিছানা থেকে তা মনেই হবে না। সামনের বারান্দার দিকে দরজাটার ওপর নিচে দুটো ছিটকিনি এটে স্থির হয়ে সেটে বসে আছে। আর কোনো দিকে কোনো ফাঁক ফোকর নেই। পুরোনো আমলের বাড়ি। বাথরুম ঘরের সঙ্গে অ্যাটাচ নয়, পাশে প্যাসেজের গায়ে। কাজেই ঘরের পুরো 4টে দেওয়ালই শক্তপোক্ত মজবুত, আর তাতে মজবুত গ্রিল দেওয়া জানলার সারি। বারান্দা আছে একদিকে, সেদিকে দরজাও আছে, তা সেই দরজাটিই তো ওই। বন্ধ ছিটকিনি দুটো ভালো করে দেখলেন দারোগা সাহেব। উঠে এসেছিল কানাই আর খিরিও পাহারাওয়ালার হেফাজতে, আসামিরা যাতে না ফুরুত করে। কিন্তু এ কি, লাশই ফুরুত। এদের থেকে অগ্নি দৃষ্টি হেনে দারোগা বললেন, এর মানে? কানাই মাথা চুলকে বলল, আমি আপনাদের মানে বোঝাবো স্যার, আপনারাই তো মানে বার করবেন। এই, তুমি না পচা মরার গন্ধ পাচ্ছিলে? খিরিকে এক ধমক দিয়ে প্রশ্ন করেন দারোগা সাহেব। খিরি নাকের কাপড় সরিয়ে অবাক হয়ে ঘরটা দেখছিল। এখন নাকের কাপড় সরিয়ে বলে উঠল, তা মালটাই যদি হাওয়া হয়ে গেল, গন্ধটা কি ঘর আগলে বসে থাকবে? মস্ত ঘর, ঘরটি নিথর নির্মল। মাঝখানে একখানি খাট অথবা পালঙ্কই বলা যায়। সেকেলে মার্কা কাজ করা ভারী ভুরি। বিছানায় অবশ্য একটি বেশ শৌখিন মণিপুরি ডিজাইনের বেড কভার পাতা। খাটের ধারে ছোট একটা টেবিল, তাতে 2-4খানা বই।
একটি স্টেনলেসের বাতিদানে আধখানা পোড়া মোমবাতি গোজা। পাশের দিকের দেওয়ালের ধারে প্রকাণ্ড প্রকাণ্ড দুটো স্টিলের আলমারি, এপাশে লম্বা আরশি দেওয়া ড্রেসিং টেবিল, সবই সেকেলে। একেলের মধ্যে পায়ের দিকে একটা ওয়ার্ড্রোব আর মাথার দিকে দুটো বুক সেলফ। জানলা দরজার পর্দাগুলো ওই মণিপুরি ডিজাইনের। উঁচু দেওয়ালে একটি ভদ্র চেহারা ব্যক্তির মস্ত ফটো। ঘরটা বাবুর বাবার। কানাই বলল, মা তো ছেলেবেলায় গেছে। ওহ, সব জানতা। ওই বাপকে দেখেছিস তুই? কানাই ছবিটার দিকে তাকিয়ে একটু হাত জোর করে বলল, আগে না। তবে নমস্কার করলি যে? কানাইয়ের মুখে একটু হাসি। আপনাদের কাছে এর আর উত্তর কি দেব হুজুর? ও, ভক্তি, অতি ভক্তি চোরের লক্ষণ, বুঝলি? বল, বাবু কোথায়? তাই যদি বলবো তো এ কাণ্ড কারখানা কিসের হুজুর? ঘরের মধ্যে থেকে কি উবে গেল লোকটা? কর্পূর না ন্যাপথলিন গুলি? কানাই অন্যদিকে তাকিয়ে হাসি গোপন করল। সত্যি, এরকম কথায় কে বা না হাসে? ঘরের মধ্যে দাপিয়ে বেরিয়ে বলে উঠলেন দারোগা, এইসব আলমারির চাবি কার কাছে থাকে? আগে কার কাছে আর? আমার কাছেই। হ্যাঁ হ্যাঁ, কি বললি? কার আর? তোর কাছেই? রামরাজ তের অধিক। খোল আলমারি। খুলতে হবে? হবে না? আলমারি মাল সাফ করে কর্তাকে এর মধ্যে গায়েব করে রেখেছিস কিনা দেখতে হবে না? কানাই নীরবে বুক সেলফের পিছনে একটা খোপ থেকে এক গোছা চাবি বার করে এগিয়ে দিল। দারোগা আর একবার দাপালেন। আমি জানি কোনটা কিসের। খোল আমার সামনে। কানাই মাথা নেড়ে বলে, না হুজুর, একবার আলমারির হাতলে আপনাদের পাউডার ছড়িয়ে আমার আঙুলের ছাপ আবিষ্কার করে বসবেন। বটে বটে, এত জানো তুমি? ঘু ঘু বদমাস। এসব কথা জানতে আবার বিদ্যে লাগে না কি স্যার? ও আপনি খুলুন, চাবিতে কলেতে নাম্বার আছে। ও, আর পাউডার ছড়াবার পর আমার আঙুলে ছাপ উঠুক কেমন? সে আমি কি জানি। ঠিক আছে। হাতে রুমাল জড়িয়ে ঘড়াং ঘড়াং করে আলমারি দুটো খুললেন দারোগা সাহেব। না, সেখানে কোনো 6 ফুট 4 ইঞ্চি দেহ গায়েব করা নেই। একটার মধ্যে থরে থরে প্যান্ট শার্ট, ধুতি, পাঞ্জাবি, শাল, সোয়েটার ইত্যাদি পুরুষের ব্যবহারের জিনিস। আর একটার মধ্যে থরে থরে বেডশিট, বেড কভার, চাদর, সুজনি, পর্দা, বালিশের ওয়ার ইত্যাদি পরিপাটি করে গোছানো। এসব কে গুছিয়ে রেখেছে? আগে এই হতভাগাই বাবুকে হাত দিতে দিলে রক্ষে থাকে, সব হান্ডুল মান্ডুল করে ছাড়বে না। ওহ, বাবুর গার্জেন, তা এত সুখে থেকেও আশ মেটেনি? আবার বাবুকে নিয়ে খেল কেন? আপনারা বড্ড বাজে বকেন হুজুর। কি কি বলি? এক থাপ্পড়ে সামনের মুন্ডু পিছনে ঘুরিয়ে দিতে পারি, তা জানিস? আগে জানি বই কি, সে উড়িয়ে দিতেও পারেন। আলমারির মধ্যে লকারটাও খুলে ফেললেন দারোগা সাহেব। সকলে নীরব দর্শক। হুজুর, ওর মধ্যে ব্যাংকের খাতা, বাড়ির দলিল, ইলেকট্রিকের বিল, টেলিফোনের বিল এইসব অগোছ করবেন না। ওহ, টাকা পত্রগুলো সব সরিয়ে ফেলেছিস কেমন? আমার ঘর সার্চ করুন গে। সে তো করবই। তা তুমি কি আর তেমনি বোকা যে ঘরে রেখে দেবে? হুজুর, বাবুর টাকার সন্ধানের আগে বাবুর সন্ধান করলে হতো না? বটে, তুমি বেটা আমায় জ্ঞান দিতে এসেছো। কোথায় সন্ধানটা করবো শুনি? তবে আর কি বলবো, এ কথাও বলে দিতে হবে। ওয়ার্ডরোবটা খুললেন সাহেব। বিশেষ কিছু না, কয়েকটি ব্যবহৃত শার্ট, প্যান্ট আর একখানি গেরুয়া ধুতি পাঞ্জাবি, পাঞ্জাবিতে সুতোর কাজ করা। এটা কি? হ্যাঁ, এটা কি? দেখতেই তো পাচ্ছেন, কে পরে এটা? যার ঘর তিনিই পড়েন। বটে, এত শৌখিন শুটবুটের সঙ্গে হঠাৎ গেরুয়া? কি করে বলি, মানুষের মন না মতি, যোগ ব্যায়াম করার গুরুর কাছে যেতে পড়তেন। ও, এতক্ষণে যে বেশ নতুন নতুন কথা ঝাড়ছিস। কোথায় সে গুরু? তা জানি না। এত জানো আর এইটুকু জানো না? আগে চাকর বাকর মানুষ, অত কি আর জানতে চাইতে আছে? এবার দারোগা সাহেব
একটা কনস্টেবলকে দিয়ে ঘর তছনছ করতে শুরু করেন। গদি উল্টে বইয়ের থাক নামিয়ে আলমারির জিনিস ঘাঁটিয়ে লণ্ডভণ্ড কাণ্ড। বারান্দার দিকের বন্ধ দরজাটাও খুলে হাট করে দেন। মদন আর চুপ করে থাকতে পারে না, হা হা করে ওঠে। এটা কি করছেন? সব চিহ্নই তো লোপাট হয়ে যাচ্ছে। দারোগা অবজ্ঞার গলায় বলেন, ঘরে তো আর মার্ডার হয়নি, এর আগে চিহ্ন লোপাট কি? দেখতে হবে ঘরের কোথাও রিভলভার টিভলভার লুকোনো আছে কিনা। যেসব লোক স্যুটও পরে গেরুয়াও পরে তারা বড় ডেঞ্জারাস হয়, বুঝলেন? বুঝলাম। রিভলভার পাওয়া গেল না, আপত্তিকর কোনো জিনিসই না। আশ্চর্য, লোকটাকেই তুকতাক করে শরীরটাকে গুটিয়ে পাখি ফাঁকি হয়ে জানলা দিয়ে বেরিয়ে গেছে নাকি? আর কিছু করার নেই। গটগট করে চলে গেলেন দারোগা দলবল নিয়ে। মার্ডার কেস তো আর নয়, নির্ঘাত কোনো বুজরুকির ব্যাপার। যাওয়ার সময় ট্যাপাদের দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি হেসে বলে গেলেন, এবার দেখুন টিকটিকি কারবারে যদি রহস্যভেদ হয়। নিম গাছটা একবার দেখে গেলেন না স্যার? হোয়াট নিম গাছ? আগে কাল রাত্রেই হঠাৎ ওর একটা বড় ডাল ভেঙে পড়েছিল। বটে নাকি? একটা নিম গাছের একটা ডাল ভেঙে পড়েছিল, এটাও আপনাদের মতে একটা ক্লু বোধ হয়। এইসব করে করেই আমাদের সহজ কাজগুলোকে পেঁচিয়ে দেন আপনারা মশাই। বাড়িতে নাকি কোথাও কাক ডেকেছিল, তাদেরও দেখে যেতে হবে নাকি? চলে গেলেন। অবশ্য বাড়ির বাইরে পুলিশ পাহারা বসিয়ে, সেটা নিয়ম। ঘরের মেঝে ওনাদের জুতোর ধুলোর সঙ্গে কিছু কুচো কুচো খুচরো কাগজ উঠতে লাগলো। দু একটা ক্যাশ মেমো, দু একটা ঠিকানা, সেই সঙ্গে দু চারটে গানের ফাংশনের কার্ড। যাওয়া হয়নি। এগুলো গদির তলায় তোষকের তলায় গোজা ছিল। সাহেবের তাণ্ডবে ঘরময় উঠছে। মদন যে এর থেকে কিছু সংগ্রহ করে ফেলেছে সেটাকেও লক্ষ্য করেনি। রাত অনেকটাই হয়ে গেছে। পাড়ার লোকেরা সকলেই একে একে কেটে পড়েছেন। নাকের রুমাল খুলেই অবশ্য। কেউই খুশি নয়। যেন দারুণ একটা নাটক জমতে জমতে জমল না, হঠাৎ ঝুলে পড়ল। হে আবার কি একখানা বাজে ব্যাপার। ট্যাপা আর মদন অবশ্য চলে যায়নি। এতক্ষণে তো তারা সব কিছু দেখার সুযোগ পেল। কানাই আর খিরি দালানে দাঁড়িয়ে ঝগড়া করছিল, যেটা তাদের নিত্যকর্ম। খিরি বলছিল, যে যাই বলুক, বাবুকে তুই কিছু করেছিলি। কানাই বলছিল, যাই করে থাকি, তুমি তো পচা মরার গন্ধ পেয়ে গেছো খিরিমাসি, তারপর আর তো কিছুই করার নেই। যাও ঘরে যাও, ভাত রেঁধে খাওগে। দুয়ারে পুলিশ। তোমায় কিছু বলবে না, তবে তোমার শাস্তি তোলা রইল। জ্যান্ত মাছে পোকা পড়ালে তুমি। ছ্যা ছ্যা। খিরি চলে গেলে কানাই এখানে এসে দাঁড়ালো। রাত তো অনেক হলো, বাবুদের একটু চা খেলে হতো না? ট্যাপা বলে উঠল, পেলে তবে না খেলে হতো। পেতে এক্ষুনি পারে না গে, যদি এই হতভাগার হাতে খান। কেন, তোমার হাতে কি? আগে যদি বিষ টিস মিশিয়ে দিই। থামো, বাজে বকো না। চা একটু খাওয়া দরকার, আমরা আরও একটু থাকবো। ও চলে গেলে ট্যাপা বলল, লোকটা যে কিরকম ঠিক বোঝা যাচ্ছে না। একটু পরেই চা নিয়ে এলো কানাই, সঙ্গে ভালো বিস্কুট। চা খেতে খেতে মদন বলল, দু একটা কথার জবাব দেবে? আগে দেওয়া সম্ভব হলে দেব বইকে। আপনারা যখন রহস্যভেদ করতে এসেছেন। তোমার বাবু কি কাজ করতেন? আগে বাধা ধরা কিছু না, এই হয়তো ব্যবসা বাণিজ্য। চাকরি টাকরি নয়? চাকরি? কি দুঃখে, বাপের রেখে যাওয়া টাকা খায় কে তার ঠিক নেই। বাবু কি নিরামিষ খেতেন? ছি ছি, গড়াসে মাছ নইলে রোচে না। রাত্রিরে বাঁধা নিয়মে মাংস, মুরগি। বুঝলাম। গেরুয়ার কথাটা আর জিজ্ঞেস করলো না মদন। সে উত্তর তো শোনা হয়ে গেছে। এটা ওটা জিজ্ঞেস করলো, বাবু বই পড়তে ভালোবাসতেন কিনা, কতক্ষণ পড়াশোনা করতেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিছু ছিল কিনা।
জবাব। পড়াশোনা নিয়েই তো থাকা, আত্মীয়জন বেশি কেউ আসতো না, বন্ধু টন্ধু দু চারজন। নেশা বলতে কোনো জিনিসের নেশা নেই, পান সিগারেটটি পর্যন্ত না, একমাত্র চা। তবে জোর নেশা ওই এক, যোগ ব্যায়াম না যোগ বিয়োগ কে জানে, তাতেই পাগল। কিন্তু করতেন বলতেন, এমন বলছেন কেন বাবুরা? মানুষটা একেবারে নেই করেই ভাবছেন বুঝি? কিন্তু তার কোনো প্রমাণ পেয়েছেন? মদনরা লজ্জিত হয়। সরি, ভুল হয়ে গেছে ভাই। যাক, ওই নিম গাছের কাছটায় একবার ঘুরে যাব। এই সেরেছে, রাত বিরেতে নিম গাছের গোড়ায়। শুনেছি যাঁরা নেই তাঁরা ওখানে ঘোরাফেরা করেন রাতে। তা হোক, আমাদের অত ভূতের ভয় নেই। মিস্ত্রি খেটে গেছে, ইট পাটকেল সুরকি পায়ে ফুটবে, বালি ছড়ানো পায়ে ফুটবে। কাল সকালে না হয়। আরে টর্চটা নিয়ে একবার ঘুরে যাব বই তো নয়, পায়ে তো জুতো আছে। ভূতের ভয় নেই বলছেন বটে, কানাই গুনগুনিয়ে বলে। ওই ডালটা ভেঙে পড়াটা কিন্তু ভুতুরে ব্যাপারেরই মতন, তাছাড়া সাপ খোপ। ট্যাপা বলে উঠল। ভূতের আবার ভূতের ভয়, টর্চ দেখলে সাপ পালায়। দুটো টর্চ নিয়ে চলে এলো ওরা নিম গাছের দিকে। কিন্তু বিশেষ আর কি, কোনো লাশ পুঁতে রাখার চিহ্ন টিহ্ন কই। পাঁচিলটা যতখানি ধসে গিয়েছিল ততটা সেই ভাঙা ইটগুলো নিয়েই নতুন করে সারানো হয়েছে। বৃহৎ ডালটা লম্বা হয়ে বাড়ির দেওয়াল ধারে শুয়ে পড়ে আছে। সব কিছুর উপর দিয়ে টর্চের আলোটা কবার বুলিয়ে নিয়ে মদন বলল, ঠিক আছে, খুব ভালো চা খাইয়েছো ভাই, ধন্যবাদ। অফিস ঘরে এসেই মদন টেবিলের ধারে বসে প্যান্টের পকেট থেকে টুকটাক কী সব কাগজ বার করে খাতায় লিখতে বসল। মনে হলো ওখানে কিছু কিছু নোট করছে। ট্যাপা কিন্তু মহা উত্তেজিত, বলে, মদনা, ওই বাজে লোকটাকে তুই ভাই বলে আল্লাহ দিয়ে কথা বললি? মদন হাসল। আহা, লোকটা যদি বাজেও হয়, চাটা তো দারুণ। হবে না কেন, বড় লোকের সংসার, দামি চা, ভালো দুধ। কিন্তু আসল কথায় আয়, ব্যাপারটা কি মনে হচ্ছে তোর? যা মনে হচ্ছে সেটা এখনো সিদ্ধান্তে আসেনি, দেখি আর একটু। ট্যাপা চেয়ারে এলিয়ে পড়ে হতাশভাবে বলে, ধুর, যাও একটা ঘোরালো কেস হাতে আসছিল, স্ট্রেপ গুবলেট, মূলেই হাভাত। অথচ অথচ খপ্পরের কাগজ খুললেই রোজ গাদা গাদা আহত নিহত হতাহত। মদন কড়া গলায় বলল, ভদ্রলোক খুন হলেই তোর ভালো লাগতো? আমার ভালো লাগার কথা হচ্ছে না, দৈনিক কত কত খুন হচ্ছে না, আমাদের পাড়ায় একটা হলেই দোষ। ট্যাপা, টিডি বল। ছাড়ো কথা, আমার কথার জবাব দে। দরজা ভাঙার পর যদি সত্যি খাটের ওপর একটা রক্তমাখা লাশ দেখতে পেতিস, খুব আহ্লাদ হতো তোর? তা গোয়েন্দা হতে হলে? গোয়েন্দা হতে হলে মায়া মমতা বিসর্জন দিতে হবে। তা ভালো কেস আমরা পাচ্ছি কই? মামা বাবু একদিন বলছিল কি একখানা হিরে নিয়ে নাকি 500 বছর ধরে সারা পৃথিবীর গোয়েন্দারা সন্ধান চালিয়ে আসছে। তো সেসব কেস আসবে আমাদের কাছে? মদন একটু হাসল, বলল, ভাগ্যে থাকলে কি না হয়। তারপর বলল, এই কেসটাতেও মজা আছে মনে হচ্ছে। সে তুই জানিস, আর তোর ওই কানাই জানে। কানাই আবার আমার হলো কখন? তা তুই তো ওকে বেশ সুচক্ষে দেখছিলি মনে হলো, অথচ ওই তুই নেমক হারামির। আচ্ছা, নেমক হারামির কি দেখলি? নয়তো কি, বাবু অত বিশ্বাস করে সর্বস্ব ওর হাতে ছেড়ে দেয়, আর ও কি না। ইস, আমি তোকে বলে দিচ্ছি মদন, মনিবকে খুন করে ও ওই নিম গাছের গোড়ায় পুঁতে রেখেছে। ঘরটা নিয়ে শোরগোল তুলে লোককে বিভ্রান্ত করছে। দেখলি না, নিম গাছের দিকে কিছুতে যেতে দিতে চাইছিল না। ভূতের ভয়, সাপের ভয়, কত কি দেখালো। সব রহস্য ওই নিম গাছে, আর নাটের গুরু ওই কানাই।
মদন খুব নরম গলায় বলল, তুই ঠিকই বলেছিলি রে টাপা, সব রহস্য ওই নিম গাছেই, আর নাটের গুরু ওই কানাই। কালি গিয়ে সব ফাঁস করে দিচ্ছি। ট্যাপা এখন একটু মন ভালো করে বলল, কি লিখছিলি দেখি? ফস করে টেনে নিল খাতাটা, চোখ বুলোলো। এসব কি রে? ভাঙা ডালের আগায় দড়ির গেট, বারান্দার গ্রিলে তার জের, ভেন্টিলেটরে পাখির বাসা, তার ফাঁক দিয়ে সরু তার, কালো নাইলন সুতো, দরজার নিচে সূক্ষ্ম ছেঁদা, পুরনো দরজা, ফাটা চটা, চোখে পড়ার কথা নয়। এসব কি লিখেছিস রে এমপি? লিখলুম একটু সাপ ব্যাং। তাই তো দেখছি, মাথা মুন্ডু কিছু বুঝছি না তো। কি এসব? শেষ পরীক্ষা, 48 ঘন্টা এক আসনে পদ্মাসন, 5 ঘন্টা বায়ুশূন্য স্থানে যোগাসন, প্রণামী কুহা। না, তোর মাথাটা বোধহয় গোলমাল হয়ে গেছে। কুহা আবার কি? বললাম তো সাপ ব্যাং। এই ঠিকানাটাই বা কার রে? 18-13 নেবুতলা। নেবুতলা আবার কোথায়? হ্যাঁ, সেটাই জানতে হবে দারোগা সাহেবের কাছে। এইসব জায়গা ওনাদেরই জানা, তবে কানা কানাইও জানে বলেই মনে হয়। কাল সকালেই হানা দিতে যেতে হবে, হয়তো এখনো পাখি উড়ে যায়নি। ভোরবেলায় এস.কে. পাল আর টি.সি. দাস অন্তর্হিত দীপঙ্কর দত্তর বাড়ি। দরজার সামনেই কানাই আর খিরি ঝগড়া করছে। বল মুখ পোড়া, দাদাবাবুকে খুন করে কোথায় পুঁতে রেখেছিস? ফের ওই কথা? ভালো হবে না বলছি কিলে মাসি, কেবল ফ্যাচ ফ্যাচ। এদের দেখে দুজনেই থামল। মদন ঢুকেই বলল, চায়ের জল চড়েছে নাকি ভাই? বড় ফার্স্ট ক্লাস চা বানিয়েছিলে কাল। তা তা আপনারা এখন সকালবেলা? সকালবেলাই তো দরকার হে। আরও ভালো হতো যদি কাল রাতেই কাজটা এগোনো যেত। তা কাল তো বাড়ি গিয়ে তবে তো লেবুতলার ঠিকানাটা দেখলুম। কানাই চমকে উঠে বলে, কোথাকার ঠিকানা? আহা, ওই 18-13 লেবুতলা গো। যাওনি বোধ হয় কখনো, তবে ঠিকানাটা কি আর না জানো? কানাই জোরে মাথা নেড়ে বলে, আমি ওসব জানি টানি না। জানতে তো হবেই ব্রাদার। তুমি না জানো, দারোগা বাবু জানেন, তিনিই সঙ্গে যাবেন। এসব কি ফ্যাচাঙে কথা? কানাই রেগে বলে, ব্যাপারটা কি? ব্যাপার তোমার পক্ষে সুবিধের নয় অবশ্য। কর্তার আড়ালে বিয়েটা সেরে নেওয়া হচ্ছে না। এক্ষুনি হয়তো এই সেই যাবেন দারোগা। দরজার পাহারাদারটাকে পাঠিয়েছি দারোগা বাবুকে খবর দিতে। কানাই গম্ভীরভাবে বলে, আমি এসব কথার মানে বুঝছি না। বুঝবে বুঝবে, তবে এত চালাক হয়েও নিম ডালে বাঁধতে একটা নতুন দড়ি না কিনে কাপড় শুকোতে দেওয়ার পুরনো দড়িটা নিয়েছিলে কেন ভাই? ওই ভুলটা করেই সব গন্ডগোল হয়ে গেল। কিসের দড়ি? কিসের পুরনো? ওই তো নিম ডালটা পড়ে আছে বাইরে। অত সব। তা আছে, তবে রাতারাতি দড়িটা খুলে ফেলা হয়েছে তাই না? কিন্তু বারান্দার গ্রিলের মাথার গিটটা যে আটকে আছে ব্রাদার। তবে এসব কথা বলছি বলে চাটা থেকে বঞ্চিত হব না তো? কিরে টিডি, গল্পটা এক্ষুনি বলে ফেলবো না দারোগা বাবু আসার জন্য অপেক্ষা করব? থাক, বলেই ফেলি। তুই বড্ড ছটফটাচ্ছিস। এই যে কানাই, একে তুই সন্দেহ করছিস, নেমো খারাম বলছিস, এটা কিন্তু খুব ভুল। লোকটা অতি প্রভুভক্ত, অতি সৎ। নচেত মুনিবকে ব্যাংকের থেকে 20,000 টাকা তুলে আনতে দেয়? তার মানে? তার মানে? কানাই প্রায় বসে পড়ে বলে, আপনি কি করে জানলেন? টিকটিকিদের অনেক কিছুই জানতে হয় ভাই। বাবু বললেন, কানাই, দুদিনের জন্য আমি অন্তর্ধান করছি, দেখিস এই নিয়ে যেন হইচই না হয়। লোকে বলবি বাবু ঘরের মধ্যেই আছেন, যোগ সাধনা করছেন। 2 দিন পরে আসছি। তারপর তোমায় 20,000 টাকা তুলে আনতে বললেন।
তুমি এনে দিলে। না, তোমায় আমি খুবই মহৎ বলবো। অতগুলো কাঁচা টাকার লোভ সামলানো সহজ নয়। ইচ্ছে করলেই তুমি ব্যাংকের থেকে বাড়ি না ফিরতে পারতে। যদিও তোমার বোঝা উচিত ছিল বাবু একটি জোচ্চোরের পাল্লায় পড়েছেন, হাজার হাজার টাকা তার পায়ে ঢালছেন। কানাই হঠাৎ রেগে বলে ওঠে, বুঝবো না আবার কেন? পই পই করে কি বলছি না এ যাবৎ এত এত টাকা খরচা করে মাটি থেকে 4 আঙুল উঁচু দিয়ে হাঁটতে শিখে আপনার কি স্বর্গ লাভ হবে? তা শুনলে তো। তবে এবারে কি এবারে? ও কিছু না, আপনি তো হাত গুনতেই জানেন দেখছি। হাত গোনাটা কিছু না হেঁকা নাই, আসলে বুদ্ধির খেলা। এই যে আমি বলছি, পরশু রাত্রিরে তোমার মনিব যখন টাকার ব্যাগটি নিয়ে গুছিয়ে গাছিয়ে বেরিয়ে যাওয়ার সময় বলে গেলেন, ঘরটাকে যেভাবে বন্ধ করে যে কৌশলে বেরিয়ে আসতে বলেছি তাই করবি। খিরিকে কাল ছুটি দিয়েছি। পরে এলে বলবি বাবুর ঘর সাফ করার দরকার নেই, বাবু ঘর বন্ধ করে বসে আছে। এটা কি আর হাত গুড়ে বলতে হয়? আর তুমি যে এদিকে দরজায় খিল চাপিয়ে বারান্দার দরজা দিয়ে বেরিয়ে এলে, কৌশলে দরজাটার উপর নিচের ছিটকিনি দুটো বন্ধ করে ফেললে, সেটাও হাত গুনে বলার দরকার হয় না। ট্যাপা হাঁ করে শুনছিল, এখন ফস করে বলে ওঠে, কৌশলটা কি? আরে বিশেষ কিছু না, ওপরেরটা ভেন্টিলেটর দিয়ে চালিয়ে দেওয়া একটু তার ছিটকিনির মাথায় বেঁধে একটা হ্যাঁচকা টান দিয়ে তুলে দেওয়া, আর নিচেরটায় ছিটকিনির মাথায় একটু কালো নাইলনের সুতো বেঁধে টান দিয়ে রাখা, সময় সুতোটাকে ছেড়ে দেওয়া। পুরনো বাড়ি, খিল ছিটকিনি সবই ঠিলে। আর দরকার নিচের দিকে ছোট্ট একটু ছ্যাদা, ও কারোর চোখে পড়ার নয়। ভেন্টিলেটরে পাখির বাসা হয়ে সুবিধে হয়ে আছে, বাসার খড়কুটো আর ফাড় তো থাকেই। মদন একটু হেসে বলে, এ পর্যন্ত সবই নিমেষে হয়ে গেল। মুশকিল করলো নিম গাছের বড় ডালটা আর বারান্দার রেলিংয়ে টান টান করে বাঁধা ওই পুরনো দড়িটা। রেলিং টপকে ডালটাকে ধরে ঝুলে পাঁচিল ধারে চলে এসে বাগান ঘুরে রান্নাঘরে চলে আসার কথা, কিন্তু মাঝপথে টানে চোটে ডালটা গেল ভেঙে, আর দড়িটা গেল ছিঁড়ে, এবং পাঁচিলটা হলো জখম। কানাই মাথা নাড়া দিয়ে বলল, এ আর হাত গুনে বলতে হয় না। তা যা বলো। তারপর তোমার ভাবনা হলো 2 দিন 2 রাত বাদ বাবু এসে এই দৃশ্য দেখে তোমায় ঘেন্না দেবেন। তাই মিস্ত্রির চেষ্টায় বেরিয়ে পানওয়ালার কাছে জানতে গেলে কাছেই কোথায় মিস্ত্রি পাওয়া যায়। সে সময় ও আবার মেয়ের বিয়ের কথা পারলো। কেমন, ঠিক কিনা? হুম। তুমি ভাবলে বাবু তো 2 দিন 2 রাত বাড়ি থাকছে না, এই অবকাশে বিয়েটা সেরে ফেললেও হয়, তাই না? কিন্তু আসলে তুমি বাবুকে প্রাণতুল্য ভালোবাসো, তাই বাবুকে লুকিয়ে কিছু করতে মন সায় দিল না। তাই পানওয়ালাকে বলে ফেললে। বাবু এখনো দরজা খোলেনি, ওনাকে না জিজ্ঞেস করে কি করে? কেমন কি না? বলে যান বাবু, সই দিয়ে যাচ্ছি। মদন হাসল, বলল, মুশকিল হলো পানওয়ালা লোকটা ভয় পেয়ে পুলিশ টুলিশ ডাকতে বলল। তুমি তো ষড়যন্ত্রের নায়ক, তুমি তো জানো ভয়ের কিছু নেই। তাই ভাবলে এই এক এলেবেলে টিকটিকি পুলিশ হয়েছে পাড়ায়, তাদেরই ডাকি। তাদের ছুলে তো আর 18 ঘা নয়। খোঁড়ানোর ভান করলে কেন? আমাদের কথায় পাছে 3 তলায় উঠে দৌড় ধাক্কাতে হয়? তো আমরাও থানা পুলিশ দেখাতে রেগে চলে এলে। বেচারি, ভেবেছিলে এইভাবে কোনো গতিকে 2 দিন কাটিয়ে দেবে। বাবু ফিরে এসে পেছনের দরজা দিয়ে ঢুকে নিমডাল ধরে ঝুলে বারান্দায় উঠে পড়ে এই দরজা দিয়ে বেরিয়ে এসে বলবে সাধনা সমাধা। কিন্তু সর্বনাশ করলো ওই খিরি, তাই না? অথচ তুমি বাবুর কাছে বাক্যদত্ত, প্রকৃত কথাটা ভুলে ফেলতে পারছো না। সেই তো, বাবুর কাছে প্রমিস করে ফেলায় ওই খিরি মাসিকে তো বলতে পারছি না, তা সর্বনাশ করেই ছাড়লো আমার।
আমি ওকে দেখে নেব। দেখো কানাই, এক হিসেবে এতে তোমার বাবুর হয়তো সবটা কিছু রক্ষে হলো। এখনো হয়তো সেই জোচ্চোর গুরুটি টাকা নিয়ে শর্টকাতে পারেনি। বোধহয় ওই শেষের 5 ঘন্টা যখন বায়ুশূন্য ঘরে থাকতে বলবে, তখনই বাবুকে সেখানে গুম করে রেখে সরে পড়বে। শুনছিলেন আশাপূর্ণা দেবীর ট্যাপা মদনা সিরিজ থেকে 4র্থ গল্প ষড়যন্ত্রের নায়ক। এর আগে 3টি গল্প আমার চ্যানেলে আপলোড করা আছে। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।